বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সুন্দরবন রক্ষার জন্য এবং ওই অঞ্চলের যে পরিবেশ প্রতিবেশ রক্ষার জন্য সরকারের তরফ থেকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার কোন রকম কোনো আভাস কি দেখেন যারা মোস্তফা ফিরোজ? না, এখনো সেইভাবে অর্থে নেইনি, যা কিছু আমরা জানছি বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে। কিন্তু আমার মনে হয় যে নিশ্চয়ই জাতিসংঘের এই প্রতিবেদনের পর সরকার এটা নেবে, আর এটা নেয়ারই বোধহয় এখন সময়। এবং নিশ্চয়ই ওই যে বিকল্প পথটা যে করা তাদের পরিকল্পনাটা, এটা হয়তো তারই অংশ। এবং এটা নিশ্চয়ই এটা শুধু জাতিসংঘ কেন, এটা আমাদের দেশের সরকারের নীতি নির্ধারকদেরও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই যে রামপাল, তারপর শ্যালা নদীর এই বিপর্যয়, এবং শ্যালা নদীটা সংরক্ষণের মধ্য দিয়ে, এটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সুন্দরবনকে রক্ষা, এই বিষয়টা কিন্তু উঠে এসছে। তো সুতরাং আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে এইটি হচ্ছে সময়ের দাবি, এবং সরকার নিশ্চয়ই এইভাবে একটি পরিকল্পনা করবেন যাতে ভবিষ্যতে যাতে ওই শ্যামল দত্ত যেটি বললেন যে যাতে এই ধরনের তেলবাহী জাহাজ যাতে ঢুকতে না পারে, এবং শ্যালা নদীকে যেভাবে যত্রতত্রভাবে ব্যবহার করা হচ্ছিল সেটা যাতে বন্ধ করা যায়। এবং দেখেন, শুধু ইন্টারেস্টিংলি দেখেন, শুধু আমাদের তো এই শ্যালা নদী তো একমাত্র নদী না, সুন্দরবন সংলগ্ন ভারতের ওই প্রান্তেও আছে। ভারতের ওই প্রান্তে সুন্দরবনকে ঘেঁষে যে নদীটা, সেই নদীটা তারা কিভাবে সংরক্ষণ করছে, শুধু ওইটাকেই যদি আমরা অনুসরণ করতে পারি বিকল্প ব্যবস্থা করে, তাহলে তো আর কিছু করা লাগে না। এটার জন্য তো আবার নতুন করে উদ্ভাবনের কিছু নাই, শুধু পাশের দেশটা তাদের অংশের সুন্দরবনকে তারা কিভাবে সংরক্ষণ করছে সেইটা যদি অনুসরণ করি, একটু বিকল্প। হ্যাঁ, আমাদের জন্য সুন্দরবনের এই শ্যালা নদী মংলা বন্দরের জন্য যতখানি অপরিহার্য, তাদের হয়তো সেই ধরনের অপরিহার্যতা নেই। কিন্তু আমরা যদি বিকল্প পথটা আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু, এবং ভারতের দৃষ্টান্তটা অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুন্দরবনটা কিন্তু রক্ষা পাবে। কিন্তু সুন্দরবন রক্ষার জন্য পরিবেশবাদীরা যে ধরনের একটা স্বাধীন আপনার পরিকল্পনা, স্বাধীন একটা কমিশন করার কথা যেমনটা বলছেন, এটা কি? আমি একটু এই যে পরিবেশবাদীদের কথা বললেন, তো আমি খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই যে গত ১.৫ মাস, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ১.৫ মাস যাবত আমাদের পরিবেশবাদীরা যা যা বলছেন, সবার মুখে একেবারে চুনকালি লেপে দিয়েছে জাতিসংঘের প্রতিবেদন। বিশ্বাস করেন, লজ্জায় অনেকে আর কথা বলতে যাচ্ছেন। আমরা যারা এমন ভাবে বললাম, উল্লেখ করা উচিত এই কারণে, কারণ আপনি এমন ভাবে একটা জাতিকে প্যানিক করে ফেললেন, সুন্দরবন ধ্বংস হয়ে গেছে, সুন্দরবন শেষ হয়ে গেছে। এটা আমি কিছু দেখি না খারাপ, আপনি হয়তো ভালোবাসা থেকে করেছেন, কিন্তু ভালোবাসাটি আপনার সার্বজনীন হতে হবে। ভালোবাসা কোথাও কোথাও ভালোবাসা, কোথাও কোথাও আমি নির্লুপ্ত। এই যে যারা পরিবেশ প্রেমী হাজার হাজার গাছ কেটে ফেললো আন্দোলনের নামে, একবার তাদেরকে কোনো দেখেছেন কোনো মানে মুখ উঁচু করে কিছু কথা বলতে? এই যে জামাত ইসলামী সারা দেশ জুড়ে যে পরিবেশের তাণ্ডব চালালো, তাদের কোনো বক্তব্য নাই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই দেশে অদ্ভুত কাণ্ড। আপনাকে আর একটু ব্যাকের দিকে যেয়ে যায়, যখন এই যে ওসমানী আমাদের বঙ্গবন্ধু ইয়েটি হচ্ছে, মিলনায়তনটা তৈরি করা হচ্ছে, তখন এই যে চন্দ্রিমা উদ্যান, যে পাশে যে উদ্যান, ওখানে কয়েকটি গাছ কাটা পড়েছিল, ওখানে একটা জেনারেটর সেন্টার করার জন্য ছোট্ট। আপনি বিশ্বাস করবেন না, আমাদের কোনো কোনো পরিবেশবাদী গাছকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার মনে আছে আপনার নিশ্চয়ই। সেই সব এই দেশে হচ্ছে এরকমই, যখন হাজার হাজার গাছ কেটে ফেলে, তার জন্য কোনো কাঁদার লোক নেই, বক্তব্য দেওয়ার লোক নেই, বিবৃতি দেওয়ার লোক নেই। 5টি গাছ কাটার জন্য তারা বলেছিল যে 5টি গাছ কেটে আমরা আরো 5000 গাছ রোপণ করব, আমাদেরকে এটা নিয়ে ঝামেলা করেন না। কিন্তু সেটা নিয়ে অনেকে বৃষ্টির পানি, চোখের পানি এক হয়ে গেছে, গাছ জড়িয়ে ধরে কান্না করছে, এরকম খবর আমরা দেখেছি পত্রিকায়। দিবুভাই নিশ্চয়ই আপনার মনে আছে। তো এই দেশের ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমি একই সঙ্গে বিশ্বাস করি যে সুন্দরবনকে রক্ষা করতে হবে, সুন্দরবনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, পরিবেশ যাতে সম্মত হয়। পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের প্রযুক্তি আছে। পৃথিবীর সমস্ত বড় শহরের ভিতর একটি করে নদী আছে, সেই নদীগুলো ওয়েল মেনটেন, প্রতিটার শহরে এরকম একটা নদী আছে। কিন্তু আপনি জাপানে যান, টোকিও শহরের মাঝখানে রিভার, কিন্তু তাতে কোনো পরিবেশ ক্ষতি হচ্ছে না, এমন ভাবে ওরা মেনটেন করছে। আমাদেরও সেরকম একটা চিন্তা করতে হবে। এই কারণেই করতে হবে, বাংলাদেশ এখন 8ম জনবহুল দেশ পৃথিবীর। আপনি যত স্বীকার করেন বা না করেন, আপনি একটা মধ্যমায়ের দেশে যেতে চান, আপনাকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। আপনাকে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আগামী 5-6 বছরের মধ্যে লাগবে। আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লাগবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হাজার হাজার ডিবেট আছে, পক্ষে এক পক্ষ আছে, বিপক্ষে আছে। এখন এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আপনার নিজস্ব বাস্তবতার আলোকে। এখন এই মুহূর্তে নেয়ার ক্ষেত্রে নিশ্চয়ই পরিবেশ এবং উন্নয়ন পরস্পর বিরোধী হওয়া উচিত না, কিন্তু একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড করার ক্ষেত্রে যে এই পরিবেশবাদীদের নিয়ে
পরিবেশবাদীদের নিয়ে এই কারণেই মাঝে মাঝে হয়, অনেকেই বলেছিল যে বাংলাদেশের অর্ধেক পানির নিচে ডুবে যাবে, মালদ্বীপ নামে কিছু পৃথিবীতে থাকবে না, আজ থেকে 10 বছর আগের রিপোর্ট, 10 বছরের মধ্যে এগুলো সব হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। ফলে এটা একটা বিতর্ক, ডিবেট সারা পৃথিবী জুড়ে আছে। এই বিতর্ক কিন্তু আমাদের না, উন্নত দেশগুলো ওপেন মানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি, আমাদের এটার ফুলবাড়ি নিয়ে প্রচুর বিতর্ক না, এটা নিয়ে ব্যাপক আন্দোলন না। তো এই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনটা যে পরিবেশের জন্য ক্ষতি, এই জার্মানি কি পরিবেশ সহায়ক দেশ না? সেই দেশে কি ওপেন পিট নাই? তারা যে ধরনের ওপেন পিট করার ক্ষেত্রে তারা যে ধরনের সেফটি মেজার্স গুলি নেয়, আমরা তো সেগুলি এনশিওর করতে পারি না। সেইটার দাবি নাই কেন? পারি না মানে সেইটা এনশিওর করার জন্য আমরা তো টোটাল উন্মুক্ত পদ্ধতিতে কয়লারই আমরা বিরোধিতা করছি, যেন এমন যে বাংলাদেশে একমাত্র হচ্ছে, উন্নত কোনো দেশে হচ্ছে না। না, আপনি বলেন যদি এরকম যেই কয়লাগুলি জাহাজে করে আসবে, সেরকম কয়লার একটি জাহাজ যদি এরকম শ্যালা নদীর বা সুন্দরবনের কোনো একটি অংশে ডুবে যায়, সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরো কি ভয়ঙ্কর হবে না জনাব শরীফুজ্জামান? এই বিষয়গুলো এসেছে, আমি আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি প্রশ্নটি করেছি, এটার উত্তর দেন আগে। আমি এই বিষয়টি তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুন্দরবনের যাতে ক্ষতি না হয়, এবং প্রযুক্তি কথা বারবার আসছে। আমাদের যে প্রযুক্তিগুলো আমরা এখানে নিয়ে আসছি, আমরা তো নিজেরা তৈরি করছি না। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমি এর আগে যেটা বলেছিলাম যে ওই যে পিনাক্স হয়ে ডুবে যাওয়ার পরে আমরা যে অত্যাধুনিক জাহাজটির কথা যেটি বলেছিলাম, যে এই জাহাজটি নদীর ভেতর থেকে অনেক কিছু আমাদেরকে উদ্ধার করে দেবে, কিন্তু দেখা গেল সেই কাজটি কিন্তু হয়নি। তার অর্থ হচ্ছে যে প্রযুক্তিটি আপনি নির্ভর করছেন, আমার যখন প্রয়োজন হচ্ছে তার উপরে আমি কিন্তু বিশ্বাস রাখতে পারছি না। হয়তো সেখানে আমার এটিকে ব্যবহার করার মতন সেই ধরনের সক্ষমতা আমার হয়নি, অথবা এমন প্রযুক্তি আমি এখানে নিয়ে এসেছি যেটি আসলে ওই ধরনের কোয়ালিটি মেনটেন করা হয়নি। হয়তো আমরা ডাম্প করার জন্য কোনো একটি জায়গা হিসাবে আমরা আমাদের দেশটাকে ব্যবহার করার সুযোগ দিয়েছি। আপনার যদি মনে থাকে যে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বুড়িগঙ্গা নদীকে রক্ষার জন্য 14 কোটি টাকা খরচ করে সেখান থেকে ময়লা উত্তোলন করা হয়েছিল, এবং সেই টাকাটি ছিল কিন্তু ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের টাকা। যে টাকাটি যাওয়ার কথা ছিল সিডর আক্রান্তদের জন্য, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, আমরা সেই সময় তীব্র বিরোধিতা করেছিলাম এটির। আমরা বলেছিলাম যে এই কাজটি এখানে করা ঠিক হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে 2 বছরের পরে আজকে বুড়িগঙ্গায় সেই ধারাবাহিকতা কি রক্ষা হয়েছে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে যে সেখান থেকে যে ময়লা উত্তোলন করা হয়েছে 14 কোটি টাকা খরচ করে, প্রকৃতপক্ষে নদীর কোনো উপকার হয়নি, বরং সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। ফলে এই জায়গাগুলোতে আমরা যে কাজগুলো করি, আমরা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে করি, কিন্তু ভেতরে এমন কতগুলো ত্রুটি আমরা রেখে দেই, যেটি ফলে আমরা যে উদ্দেশ্যে কাজটি করছি সেই পর্যন্ত আমরা যেতে পারি না। আমার মনে হয় যে সেই জায়গাটা শুধুমাত্র সরকারের না, নাগরিক সমাজের, গণমাধ্যমের, এবং সবথেকে বড় ভূমিকাটা আপনারা পালন করতে পারেন। পদ্মা সেতু নির্মিত হচ্ছে, কয়েকদিন আগে দেখলাম একটি টেলিভিশন জানিয়েছে যে প্রতি মাসে কি কাজ হচ্ছে সেটি তারা রিপোর্ট করবে, মনিটর করবে, রিপোর্ট করবে, দর্শকদেরকে জানাবে। ফলে আমার মনে হয় যে এই সুন্দরবনের গুরুত্ব বিবেচনা করে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে শ্যালা নদীর ভেতর থেকে, এবং অন্যান্য যে পরিকল্পনাগুলো হচ্ছে, আপনারা যদি প্রতি মাসে অন্তত একটা রিপোর্ট করেন, তাহলে সেটি সরকারের কাছে যেতে পারে, জনগণ সচেতন হতে পারে যে আমরা সিদ্ধান্তগুলো নিলাম সেটি বাস্তবায়িত হচ্ছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ হবে। ফলে এখানে যে 3 জন বসে আছেন, 3 জনই মিডিয়ার সাথে জড়িত। আমার মনে হয় যেটি আমার একটি প্রস্তাব। নিশ্চয়ই এটা একটা ভালো প্রস্তাব। জনাব শ্যামল দত্ত, আপনি দেখেন গতকাল মানে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে, তারা কিন্তু বলেছে যে দিনের বেলায়ও কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে না, রাতের বেলায় কোনো প্রকার মানে নৌযান চলাচল করতে পারবে না। তারা কিন্তু বেশ কয়েকটা ভালো সিদ্ধান্তও কিন্তু নিয়েছে, বাস্তবতা 9টা দিয়েছে তারা। এখন এইগুলি আসলে বাস্তবায়িত হবে কিনা সেই দেখভালটা কে করবে? সরকার করবে, কারণ সরকার যখন অনুমতি দিয়েছে তাদেরকে চলাচলের জন্য, তাদের একটা মনিটরিং অথরিটি থাকতে হবে। এই জন্য আমি বলছি যে আপনাকে এখানে আসলে সুন্দরবন রক্ষার জন্য একটা মনিটরিং সেল লাগবে, আপনার প্রপার জায়গাগুলো হচ্ছে কিনা এবং এখানে, এবং ইমিডিয়েটলি আমি মনে করি যে, এবং মিডিয়ারও এখানে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করা আছে, যে প্রপার টাইমে প্রপার যে শর্তগুলো দিয়ে জাহাজ চলাচল করার কথা সেই শর্তগুলো মানা হচ্ছে কিনা। এখানে আমার ধারণা যে এমনকি এই যে মংলা যে কাশিয়াখালী যে খালটা, এটার যে ড্রেজিং এর কাজটা প্রপারলি হচ্ছে কিনা, এটাও মিডিয়ার একটা দায়িত্ব। আমার মনে করি যে এখানে প্রপারলি সময় মতো না হলে কিন্তু এটা অনির্দিষ্টকাল চলতে থাকবে। এখানে সরকারের অবশ্যই আমি মনে করি, এবং মংলা বন্দর কর্তৃপক্ষ যারা এটা সবচেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরও উচিত এই ব্যাপারগুলোকে মনিটর করা। কিভাবে সেই মনিটরিংটা বাড়ানো যায়, জোরদার করা যায়, এবং সুন্দরবনের সামান্যতম যেন ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়া যায়, এই বিষয়টি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।